হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন সিরিজ দ্যাট ইজ জেই এক্সপ্রেস। এখানে আমরা কি করব, যে যতগুলি আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে, জেই মেন্স, জেই অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য, সেই সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলির মেন মেন যে সমস্ত থিওরিগুলি, সেই থিওরিগুলো ফার্স্ট ডিসকাস করব। তারপর প্রত্যেকটি ভিডিওর সাথে সাথে একটা টপিকের থিওরি ডিসকাস করার পর সেটা প্রিভিয়াস ইয়ার আমরা সলভ করব। খুবই ছোট ছোট ভিডিও হবে, 15-20 মিনিটের ভিডিও হবে, এবং ধীরে 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 আমরা একের পর এক এরকম ভাবে চ্যাপ্টারগুলি কভার আপ করতে থাকবো। এই সিরিজটি কমপ্লিটলি জেই ওরিয়েন্টেড, ঠিক আছে। আর এর সাথে সাথে প্যারালালি আমরা লঞ্চ করতে চলেছি আমাদের নিট এক্সপ্রেস। সেখানে আমরা স্পেসিফিক্যালি নিট ওরিয়েন্টেড আমরা পড়াশোনা করব, প্রত্যেকটি চ্যাপ্টার নিটে যেভাবে প্রয়োজন সেইভাবে ডিসকাস করব এবং তার প্রিভিয়াস ইয়ার সাথে সাথে আমরা সলভ করতে থাকবো, ঠিক আছে। আর মাঝে মাঝে আমি অ্যাসাইনমেন্ট আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো, তোমাদেরকে সেগুলো সলভ করে অ্যান্সার দিতে হবে। এম আই ক্লিয়ার? চলো শুরু করা যাক আমাদের এই সিরিজ। তো আজ আমাদের এই যে এক্সপ্রেসের যে প্রথম ভিডিও, সেটি হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, দ্যাট মিনস পরমাণুর গঠন। ওকে, চল। তো আমাদের প্রথম টপিকের দিকে আমরা এগিয়ে যাই। আমাদের প্রথম টপিক হচ্ছে বোরস অ্যাটমিক মডেল, বোরের পরমাণু মডেল। তো এই যে ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ, এনাকে আর্কিটেক্ট অফ অ্যাটম বলা হয়। কেননা আমাদের অ্যাটমের অ্যাকচুয়াল গঠন কি, অ্যাটম অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, তাই না? সেটা ফার্স্ট অফ অল বলেছিল নিলস বোর। এর আগে বিভিন্ন রকম থিওরিস এসেছিল, যে প্লাম পুডিং মডেল, হ্যানা তেনা বিভিন্ন রকম এসেছিল, বাট সেগুলো অ্যাট দ্য এন্ড বলে দেওয়া হয় সেগুলো ইরিলেভেন্ট। শুধুমাত্র বোরের মডেলটি যেটা ছিল সেটিকে আমরা রিলেভেন্ট হিসেবে এখন অব্দি কনসিডার করে থাকি। তো বোরের মডেল অনুসারে আমাদের অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়, বোরের মডেল অনুসারে আমাদের এটা হয় কি, আমাদের এখানে মাঝে নিউক্লিয়াস, অ্যাটমের ভেতরে নিউক্লিয়াসের চারিদিকে এরকম সার্কুলার বৃত্তাকার কক্ষপথ আমাদের থাকবে, এবং এই যে কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকবে, জাস্ট লাইক আওয়ার আর্থ। নিউক্লিয়াস হচ্ছে আমাদের সূর্য, এবং এই ইলেকট্রনগুলি হচ্ছে এরকম বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন হচ্ছে, এগুলি হচ্ছে আমাদের গ্রহ। প্রত্যেকটি গ্রহ সূর্যের চারদিকে যেন ঘুরতে থাকছে, কেসটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই বোর আমাদের কি করেছিল, নিলস বোর এই একটা ড্যানিশ ফিজিসিস্ট ছিল। তো সে 1913 সালে ফার্স্ট তার অ্যাটমিক মডেল দিয়েছিল, ঠিক আছে। তো বোরের যে থিওরি, সেটা থেকে আমরা দুটো জিনিসের আইডিয়া পাই। ফার্স্ট, অ্যাটমের আইডিয়া পাই, অ্যাটমের স্ট্রাকচার কেমন, এবং হাইড্রোজেন স্পেকট্রাম কি, ঠিক আছে। এই দুটি জিনিস, হাইড্রোজেন যে বর্ণালী ব্যাখ্যা, এই দুটি জিনিস আমরা এই বোরের পরমাণু মডেল থেকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তোমাদের বেসিক এমসিকিউ আসতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, এই যে বোরের অ্যাটমিক মডেল যেটা নিয়ে আমরা এত চর্চা করি, এটা শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল, হাইড্রোজেন বা হাইড্রোজেন টাইপের যে সমস্ত স্পিসিস, দ্যাট মিনস হিলিয়াম প্লাস, লিথিয়াম টু প্লাস। কিভাবে, হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে বলো? একটা ইলেকট্রন থাকে অফকোর্স, তাই না? আমাদের হিলিয়ামের কটা থাকে? নর্মাল যদি হিলিয়ামের বলি আমরা, দুটি ইলেকট্রন থাকে। বাট হিলিয়াম প্লাস, দ্যাট মিনস হিলিয়ামের যে লাস্ট সেলের যে লাস্ট ইলেকট্রনটি, সেটিকে আমরা কি করছি, ঘর থেকে বার করে দিচ্ছি। একটা ইলেকট্রন যদি আমরা ঘর থেকে বার করে দিই, তো হিলিয়াম প্লাসের যে কটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, ঠিক। আবার লিথিয়াম টু প্লাসের ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে, নর্মাল লিথিয়ামের কটা থাকে, তিনটে ইলেকট্রন থাকে। তো লিথিয়াম টু প্লাসের কটা হবে, আমরা দুইটি ইলেকট্রনকে আমরা ঘর থেকে বার করে দিচ্ছি। দ্যাট মিনস লিথিয়ামের আমাদের এখন কটা ইলেকট্রন পাচ্ছে, সেম একটা ইলেকট্রন। তো এদের যে ইলেকট্রন সংখ্যা সেগুলি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলছি হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক স্পিসিস, হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ প্রজাতি, ঠিক আছে। এই পয়েন্টটি একদম মাথাতে বসিয়ে নাও, কারণ এই পয়েন্টটি মোস্টলি অনেক জায়গাতে জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে, এবং এটা থেকে আমাদের অনেক কোশ্চেনও সলভ হয়। আশা করছি বুঝতে পেরেছো। এগিয়ে যাই আমরা আমাদের নেক্সট টপিকের দিকে, এটা স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, চল। এরপর আমরা ডিসকাস করবো বোরের বিভিন্ন পস্টুলেটস। ওকে, তো এই যে বোরের পস্টুলেটস গুলি, তার মধ্যে সবচেয়ে প্রথম যে পস্টুলেট সেটা হচ্ছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম, যে আমাদের ইলেকট্রন, পরমাণুর যে ইলেকট্রন, সেটা কি করছে, নিউক্লিয়াসের চারিদিকে একটা ফিক্সড সার্কুলার পাথ, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের নির্দিষ্ট শক্তি সম্পন্ন স্থির বৃত্তাকার পথে সেটি ঘুরে চলেছে। আমাদের এখানে নিউক্লিয়াস, তার চারিদিকে এই যে ইলেকট্রনগুলি একটা ফিক্সড বৃত্তাকার পথে ঘুরে চলেছে, এবং এই যে বৃত্তাকার পথগুলি, এদের তো একটা ফিক্সড রেডিয়াস আছে না, আর এই যে বৃত্তাকার পথগুলি, এদের একটা ফিক্সড এনার্জিও আছে। রেডিয়াস এবং এনার্জি এদের ফিক্স থাকে, দ্যাটস ওয়াই এদেরকে আমরা একটা স্পেসিফিক নামে ডাকি, সেটা হচ্ছে স্টেশনারি অরবিটস বা স্থির কক্ষপথ, ঠিক আছে। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথে তাকে প্রদক্ষিণ করছে, যে কক্ষপথে তাকে ঘুরে বেড়াচ্ছে, ফিক্সড একটা সার্কুলার পাথের অ্যারাউন্ডে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে চলেছে, সেই পথগুলিকে আমরা বলে থাকবো সার্কুলার অরবিটস, ঠিক আছে। জাস্ট এটাকে একটা সোলার সিস্টেমের মতো মানে চিন্তা ভাবনা করে থাকো, সেম টাইপের ঘটনা, ঠিক আছে। আশা করছি ফার্স্ট পস্টুলেট বুঝতে পেরেছো, এতে কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে। এখানে এই দুটি পয়েন্ট মাথায় রেখো কি, এদের ফিক্সড সার্কুলার পাথ থাকে, এদের রেডিয়াস ফিক্স থাকে, এবং এদের নির্দিষ্ট একটা এনার্জি থাকে ফিক্স, ঠিক আছে। চলো আমরা চলে যাই আমাদের দ্বিতীয় পস্টুলেটের।
আমাদের যে দ্বিতীয় পস্তুলেট সেটি হচ্ছে একটি খুব ইম্পর্টেন্ট পস্তুলেট। এখানে আমরা কি বলছি, যে আমাদের যে নিউক্লিয়াস, তার চারদিকে এই সমস্ত যে অরবিটগুলিতে ইলেকট্রন প্রদক্ষিণ করছে, যতক্ষণ আমাদের এই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকবে ততক্ষণ সেই ইলেকট্রনটি কোনো প্রকার শক্তি অ্যাবজর্বও করবে না, কোনো প্রকার শক্তি রিলিজও করবে না। ঠিক, হোয়েন অ্যান ইলেকট্রন মুভস ইন এ স্টেশনারি অরবিট, যখন স্টেশনারি অরবিটে ইলেকট্রনটি ঘুরতে থাকছে তখন সে কোনো প্রকার এনার্জি অ্যাবজর্ব বা ইমিট কিচ্ছু করবে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে ওই যে আমাদের তার এনার্জি, ইলেকট্রনটি এনার্জি সেটা একটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? তার শক্তি অপরিবর্তিত থাকবে, কেননা সে কোনো কিছু অ্যাবজর্ব করছে না, কিছুই করছে না, যতক্ষণ সেই অরবিটে ঘুরতে থাকবে। এবার যদি আমরা জোর জবরদস্তি তাকে কোনো প্রকার শক্তি আমরা বাইরে থেকে ইলেকট্রনটিকে দিয়ে দিলাম, তখন সেই ইলেকট্রনটি কি করবে? জাম্প মেরে বাইরে চলে আসবে। জাস্ট লাইক এটাকে তুমি ইমাজিন করো, তুমি ঘরে বসে পড়াশোনা করছো এবং বাইরে থেকে যে জানলাই তোমার বন্ধুরা তোমাকে ডাকতে এসছে, তারা তোমাকে এনার্জি দিয়ে দিল, তুমি তখন কি করলে? তড়বড় তড়বড় করে উঠে ঘর থেকে বেরিয়ে খেলতে চলে গেলে। এবং ঘর থেকে বেরিয়ে যখন তুমি মাঠে পৌঁছে গেলে, মাঠ হচ্ছে তোমার এই স্টেটটা, হায়ার স্টেট। তো এটাকে আমরা প্রথমটাকে যদি বলি n=1, তারপরটাকে বলি n=2, এরকম ভাবে ওটা বাড়তে থাকবে। তো n=1 স্টেট হচ্ছে তোমার ঘর, যেখানে তুমি শান্ত হয়ে বসছিলে, পড়াশোনা করছিলে, যখনই বাইরে থেকে তোমার বন্ধুরা তোমাকে এনার্জি দিল, তুমি ঘর থেকে বাইরে গিয়ে খেলার মাঠে চলে গেলে, দ্যাট ইজ ইউর n=2 স্টেট। ঠিক আছে? তো when an electron absorbs energy it jumps from lower energy orbit to higher energy state, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে তুমি ঝাঁপিয়ে দিলে, যখন তোমাকে বাইরে থেকে এনার্জি দিয়ে দেওয়া হবে। আবার ঠিক এর ঠিক উল্টো কেসটা হবে, যখন তুমি হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি অরবিটে রিটার্ন আসবে, তখন তুমি এনার্জি রিলিজ করে দেবে, তাই না? রিলিজ করে দেবে, রাইট? তো ঘটনাটা হচ্ছে ঠিক এরকম কি, তোমার এরকম যদি আমি দুটো স্টেট আমি এখানে আঁকি, n=1, n=2, এটা তো তুমি বুঝতেই পারলে এখানে আমরা এনার্জি অ্যাবজর্ব করছিলাম। এবার তোমার ইলেকট্রনটা মনে করো n=2 স্টেটে আছে। তো এখান থেকে তুমি এটাকে n=1 স্টেটে নামানোর চেষ্টা করবে, তখন এখানে কি হবে? এ একটা এনার্জি রিলিজ করে দেবে। আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে, জাস্ট ওটার উল্টো ভার্সন। আমরা ইলেকট্রনটা কি যদি হায়ার এনার্জি স্টেটে নিয়ে যেতে চাই, উচ্চতর শক্তি স্তরে নিয়ে যেতে চাই, তখন আমাদেরকে এনার্জি দিতে হবে। এবং যদি ইলেকট্রনটিকে আমরা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে, দ্যাট মিনস হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি অরবিটে আমরা আনতে চাই, তখন আমাদেরকে ইলেকট্রনটা কিছুটা এনার্জি রিলিজ করে দিতে হবে। ক্লিয়ার? এবার ব্যাপারটা হচ্ছে যে আশা করছি এটাকে তোমরা, তোমাদের যে ঘরের যে কাহিনীটা বললাম সেটা থ্রুতে তোমাদের এটা মনে থেকে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন ইলেকট্রন আমাদের একটা হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসছে, তার মানে আমরা কি বলতে চাইছি? যে ইলেকট্রন আমাদের এনার্জি রিলিজ করছে, এনার্জি রিলিজ করার অর্থ কি? ইলেকট্রন আমাদের অনেক বেশি স্টেবল হচ্ছে, তাই না? মাইনাস এনার্জি, যখন এই মাইনাস সাইনটি তুমি কোথাও দেখবে, তার মানে বুঝতে পারবে যে সেই কম্পাউন্ডটি বা সেই বস্তুটি স্টেবিলিটি অ্যাচিভ করছে। এবার কেন স্টেবিলিটি অ্যাচিভ করছে? কেননা এই যে আমাদের ইলেকট্রনটি এখন n=1 স্টেটে এসছে, দ্যাট মিনস এ নিউক্লিয়াসের অনেক বেশি কাছাকাছি জায়গাতে আছে। নিউক্লিয়াসের কাছাকাছি জায়গাতে আছে মানে নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ, নিউক্লিয়াস তার আকর্ষণ বল দিয়ে এই ইলেকট্রনগুলিকে নিচের দিকে টেনে রেখেছে, তাই না? যদি নিউক্লিয়াস আকর্ষণ বল দিয়ে টেনে রাখে, তবেই তো সে স্টেবল হবে, তাই না? নিউক্লিয়াসের কারণেই তো ইলেকট্রনগুলি স্টেবল। যদি ইলেকট্রন বাইরে পাঠিয়ে দিই আমরা ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তখন তো ইলেকট্রন আমাদের আনস্টেবল হয়ে যাবে না? তো সেই জন্য আমাদের ইলেকট্রন যত নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, ইলেকট্রন তত বেশি স্টেবিলিটি অ্যাচিভ করবে। আশা করছি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো, আশা করছি সেকেন্ড পস্টুলেট তোমাদের ক্লিয়ার। এবার আমরা চলে যাই আমাদের তৃতীয় পস্টুলেটের দিকে, তৃতীয় স্বীকার্য। এবার দেখো, তৃতীয় পস্টুলেট হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পস্টুলেট। ঠিক আছে, এটাকে তোমাদেরকে একটু ধ্যানে রাখতে হবে। এখানে ঘটনাটা কি বলা হচ্ছে, এই যে ইলেকট্রনগুলি আমাদের দেখলাম আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে জাম্প করছে, তো সেই জাম্প করার জন্য সেই ইলেকট্রনটি কতটা এনার্জি রিলিজ করবে বা কতটা এনার্জি অ্যাবজর্ব করবে। এই যে এখানে আমরা দেখলাম, এইখানে দুটি আমাদের স্টেট ছিল, এখানে আমাদের ইলেকট্রনটি ছিল। ইলেকট্রনটি এই স্টেট থেকে n=1 থেকে n=2 স্টেটে জাম্প করার জন্য চেষ্টা করছে। তো বাইরে থেকে আমাদেরকে একটা এনার্জি দিতে হলো, তাই না? তো সেই এনার্জিটা আমাদেরকে কতটা এনার্জি দিতে হবে, সেটার মাপকাঠি আমরা ডিসাইড করব এই ফর্মুলাটি দিয়ে, Δ=hμ hc/λ। ঠিক আছে, এখানে মিউ হচ্ছে আমাদের কি? ফ্রিকোয়েন্সি। আর ল্যামডা আমাদের কি? ওয়েভলেন্থ। ঠিক আছে, এবার ঘটনাটা হচ্ছে কি, এই যে ডেল ই মানে হচ্ছে E2 - E1, দ্যাট মিনস n=2 স্টেটের যে এনার্জি সেটা হচ্ছে E2, আর n=1 স্টেটের যে এনার্জি সেটা হচ্ছে E1। এই দুটি এনার্জি স্তরের যে ডিফারেন্স E2 - E1, সেটা কার বরাবর হবে? সেটা সমান হবে h এর। এখানে h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু তোমাদেরকে এটা একটু মনে রাখতে হবে, কেননা ডিরেক্ট এই ফর্মুলাটা থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, যে দুটি এনার্জি স্টেটের একটা ইলেকট্রনকে এই স্টেট থেকে এই স্টেটে নিয়ে যেতে গেলে আমাদেরকে কত ফ্রিকোয়েন্সির এনার্জি বাইরে থেকে আমাদেরকে দিতে হবে, কত ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন আমাদেরকে পাস করতে হবে। রেডিয়েশন বলতে পারি
এই যে রেডিয়েশনটার ফ্রিকোয়েন্সির টার্মে আমাদের ডেলি ইকুয়াল টু এইচ মিউ ফর্মুলা হবে। এবার যদি আমাদের ফর্মুলাটা আমাদের যে কোশ্চেন সেখানে যদি আমাদেরকে ল্যামডার ভ্যালু দেওয়া থাকে, দ্যাট মিনস ওয়েভলেন দেওয়া থাকে, তখন আমাদেরকে ডেলি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা ইউজ করতে হবে। ঠিক আছে, কেমন ভাবে করতে হবে আমরা বিভিন্ন রকম যখন প্রবলেম সলভ করবো তখন ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই ফর্মুলাটি তোমরা মনে রাখো। জিনিসটা বুঝতে পারলে তো ঘটনাটা কি হচ্ছে, ইলেকট্রন আমাদের এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছে। তো এই এন ইকুয়াল টু ওয়ান স্টেটের এনার্জি হবে ই ওয়ান, এই এন ইকুয়াল টু টু স্টেটের এনার্জি হবে ই টু। তো এদের দুজনের যে ডিফারেন্স সেটা কার সমান হবে, বাইরে থেকে আমরা যতটা এনার্জি আমরা এক্সট্রা প্রোভাইড করছি সেটা সমান হবে। অফকোর্স তোমরা সেটা বুঝতেই পারছো। এই দুটি স্টেটের যে এনার্জির গ্যাপ, ই ওয়ান আর ই টু, এদের মধ্যেকার যে এনার্জির গ্যাপ, সেটাই তো বাইরে থেকে যে এক্সট্রা এনার্জি আমরা দিচ্ছি বা যে এক্সট্রা এনার্জি আমাদের বেরিয়ে যাচ্ছে সেটাই তো ওদের মধ্যেকার গ্যাপ, তাই না? তো যদি তাই হয়, তো এই বাইরে থেকে যে আমরা এনার্জিটা প্রোভাইড করছি, এই যে এনার্জিটার ফ্রিকোয়েন্সি হচ্ছে মিউ, এই এনার্জিটার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। তো সেটা থ্রুতে আমরা এই ফর্মুলাটাকে বার করছি। এটা হচ্ছে বোরের ফ্রিকোয়েন্সি কন্ডিশন। ঠিক আছে, এই ফর্মুলাটিকে মনে রেখো, এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটিকে তোমরা মনে রাখো। আশা করছি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, ঘটনাটা কি হচ্ছে। এবার এটার উপরে যখন আমরা অঙ্ক টঙ্ক করবো তখন তোমাদের জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, চল এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট পস্টুলেটের দিকে, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পস্টুলেট বোরের। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বোরের ইম্পর্টেন্ট পস্টুলেট। এখানে ঘটনাটা কি হচ্ছে আমাদের, বোর বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ অফ ইলেকট্রন যেটা একটা স্টেশনারি অরবিটে প্রদক্ষিণ করছে, সেটা কার ইন্টিগ্রাল মাল্টিপল হবে, কার পূর্ণ সংখ্যা গুণিতক হবে, এইচ বাই টু পায়ের। ঠিক আছে, তো এটার ফর্মুলা হচ্ছে এমভিআর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, এখানে এন এর ভ্যালু এক দুই তিন। এবার এই যে এমভিআর, এমভিআর জিনিসটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। তোমরা কি নর্মাল লিনিয়ার, যেটা আমাদের সরল রৈখিক ভরবেগ, সেটা কি জানো? লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা কি? লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা কি, যেটা আমাদের রৈখিক ভরবেগ? সেটা হচ্ছে আমাদের এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি। তো সেই রকমই আমাদের যে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কি হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি ইন্টু রেডিয়াস। এখানে এটা লিনিয়ার, মানে একটা স্পেসিফিক কোন একটা পার্টিকেল পি, সে কি করছে, তার একটা মাস হচ্ছে এম, সে ভি ভেলোসিটিতে সরলরৈখিক পথে এগিয়ে যাচ্ছে, তো তার যে ভরবেগ, তার যে মোমেন্টাম, দ্যাট ইজ এম ভি। এবং এখানে আমরা কার কথা বলছি, আমাদের পার্টিকেল হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন সার্কুলার পথে মুভ করছে, দ্যাট মিন্স এখানে আমাদের একটা রেডিয়াসের ফ্যাক্টরও এখানে ইনক্লুড হয়ে যাবে। তো আর ইলেকট্রনের একটা স্পেসিফিক মাস আছে, ইলেকট্রনের একটা স্পেসিফিক ভেলোসিটি, তার একটা বেগে সে প্রদক্ষিণ করছে অরবিটটাকে। তো এখানে আরেকটা ফ্যাক্টর আমাদের এক্সট্রা ইনক্লুড হচ্ছে, যেটা সরলরৈখিক পথে ছিল না, সেটা হচ্ছে আমাদের রেডিয়াস। দ্যাটস ওয়াই এখানে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের কথাটা স্পেসিফিকলি আমরা এখানে উল্লেখ করছি। তো এখানে এমভিআর কার বরাবর হবে, এনএইচ বাই টু পায়ের বরাবর হবে। এখানে এন এর ভ্যালু কি হবে, ওয়ান টু থ্রি, দ্যাট মিনস তোমার অরবিট অনুসারে সেটা বাড়তে থাকবে। এন ইকুয়াল টু ওয়ান অরবিটের জন্য এমভিআর ইকুয়াল টু এইচ বাই টু পাই হয়ে যাবে। যখন এন ইকুয়াল টু টু অরবিট হয়ে যাবে, সেকেন্ড অরবিটে আমরা চলে আসবো, যেগুলো আমরা দেখলাম এইটা হচ্ছে আমাদের এন ইকুয়াল টু ওয়ান অরবিট, এরকম ভাবে এন ইকুয়াল টু টু থ্রি ফোর, এরকম ভাবে অরবিটগুলো আমাদের বাড়তে থাকে। ঠিক আছে, তো যেহেতু আমাদের অরবিট শুরু হচ্ছে এন ইকুয়াল টু ওয়ান থেকে, সেই জন্য এই যে এন এর ভ্যালু এটা কখনো জিরো হবে না। এন যদি জিরো হয়ে যায়, দ্যাট মিনস আমাদের ইলেকট্রন তো নিউক্লিয়াসের ভেতরে ঢুকে গেল, তাই না? নিউক্লিয়াস যদি আমাদের যে ইলেকট্রনটা সেটা যদি নিউক্লিয়াসের ভেতরে চলে যায়, দ্যাট মিনস আমাদের তো অ্যাটমের স্ট্রাকচারটাই কমপ্লিট হলো না, না? তো সেটা একটা ইলজিক্যাল জিনিস। দ্যাটস ওয়াই এন নট ইকুয়াল টু জিরো, এন এর ভ্যালু এক থেকে শুরু হবে। আশা করছি এই যে চতুর্থ পস্তুলেট আমি যেটা বললাম সেটা তোমাদের মাথায় ঢুকে গেছে। তো এইখানেও এই যে ফর্মুলাটি, এই যে থার্ড আর ফোর্থ পস্তুলেট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে একদম মাথায় বসিয়ে রাখো। এটা থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে, একটা মোস্ট ইম্পর্টেন্ট পস্তুলেট বলে এটা। ক্লিয়ার? আশা করছি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে আমাদের। আমরা এগিয়ে যাই, এটাকে নোট ডাউন করে নাও, দিয়ে আমরা এগিয়ে যাই আমাদের পঞ্চম পস্তুলেটের দিকে। ঠিক আছে, চল। আমাদের নেক্সট পস্তুলেট হচ্ছে, আমরা নিউক্লিয়াস থেকে যত দূরে যাব, ইলেকট্রনের এনার্জি তত বাড়তে থাকবে। ঠিক আছে, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যত দূরে যায় তার শক্তি বৃদ্ধি পায়, যেটা আমি তোমাদেরকে বললাম এক কথায়। এখানে এই যে স্টেটগুলি, তো এই ইলেকট্রনটি নিউক্লিয়াসের যত কাছে থাকবে, আমি তো ওখানে বললাম উপর, যখন আমাদের এই স্টেট থেকে যখন এই উপরের স্টেটে ইলেকট্রনটা যাচ্ছে, তখন আমাদেরকে বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে না? তো বাইরে থেকে যদি আমাদেরকে এনার্জি দিতে হয়, দ্যাট মিনস নিউক্লিয়াস আনস্টেবল হবে, যেটা আমি আগে বললাম। নিউক্লিয়াসের যত কাছাকাছি আসবে, নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনে যত কাছাকাছি ইলেকট্রনটি আসবে, তত আমাদের ইলেকট্রনটি স্টেবল হবে। তো বাইরে থেকে তো এই স্টেট থেকে, লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাওয়ার জন্য আমাদেরকে বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে। যদি বাইরে থেকে আমাদের এনার্জি দিতে হয়, দ্যাট মিনস ইলেকট্রনের এনার্জি বাড়ছে। তো সেই কথাটা এখানে আমাদের বলা হয়েছে, নিউক্লিয়াস থেকে যত ডিস্টেন্স আমাদের বাড়বে, তত ইলেকট্রনের এনার্জি বাড়বে এবং ইলেকট্রন তত বেশি আনস্টেবল হবে। আশা করছি ক্লিয়ার হচ্ছে। ওকে, আর দ্য এনার্জি অফ এ বাউন্ড ইলেকট্রন ইজ অলওয়েজ লেস দ্যান এ ফ্রি ইলেকট্রন। এটার মিনিং কি? এটার মিনিং এটাই হচ্ছে যে এই যে ইলেকট্রনটি, আমরা প্রথমে বললাম ইলেকট্রনটির এনার্জি ফিক্স থাকবে, আমাদের পস্টুলেটে এখনই আমরা পড়লাম, যখন সে একটা স্পেসিফিক সার্কুলার অরবিটে ঘুরতে থাকবে তার এনার্জি ফিক্স থাকবে। তো এই যে এন ইকুয়াল টু ওয়ান, এই স্টেটের এনার্জি কি হয় জানো, -13.6 ইলেকট্রন ভোল্ট। যত আমরা বাইরের দিকে যেতে থাকবো, এক সময় আমরা একটা
এন ইকুয়াল টু ইনফাইনাইট স্টেটে পৌঁছাবো, তো এই এন ইকুয়াল টু ইনফাইনাইট স্টেটের এনার্জি কত হয় জানো? জিরো। জিরো ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস মাইনাস থেকে জিরোর দিকে যাচ্ছে। দ্যাট মিনস এই যে অরবিটগুলোর এনার্জি ধীরে 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 বাড়তে থাকছে, যেটা আমরা উপরের স্টেটমেন্টে দেখলাম। তো এই যে আমাদের ইলেকট্রনটি যখন নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে তাকে কমপ্লিটলি বার করে দিল, কখনো কখনো ঘরে তোমরা যখন খুব বদমাশি করো তখন ঘর থেকে তোমাদেরকে বার করে দেয়, বাট তোমাদেরকে ডেকে নেয়, একটু দূরে পাঠিয়ে দেয়, বাট আবার গেট খুলে ডেকে নেয়। বাট যদি খুব ঝগড়া ঝামেলা হলো তোমাকে একদম বারই করে দিল ঘর থেকে। তো সেই রকম স্টেট হচ্ছে আমাদের ইনিকুয়াল টু ইনফাইনাইট স্টেট। যখন তোমাকে ঘর থেকে কমপ্লিটলি বার করে দিল, তুমি ঘরের সমস্ত মোহমায়া ছেড়ে দূরে চলে গেছো, সন্ন্যাস জীবনে নিলে। তো সেরকম কেস হয়ে যাচ্ছে। তো সেই সন্ন্যাস জীবন যেটা নিয়ে নিচ্ছ সেটা হচ্ছে তোমাদের ফ্রি ইলেকট্রন। ঠিক আছে। তো এটার মিনিংটা দেখো কি, যে যখন ইলেকট্রনটি আমাদের আবদ্ধ থাকছে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনে, তার এনার্জি অলওয়েজ মাইনাসে থাকছে, তার এনার্জি সবসময় কম থাকছে। আর যখন আমাদের এন ইকুয়াল টু ইনফাইনাইট স্টেটে চলে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের ইলেকট্রনটি যখন ফ্রি স্টেটে চলে যাচ্ছে, ফ্রি ইলেকট্রন হয়ে যাচ্ছে, একদম খোলা খোলা সাড় হয়ে যাচ্ছে, তখন ঘটনাটা হচ্ছে তার এনার্জি বেড়ে যাচ্ছে। তো স্টেটমেন্টটা আমাদের ওটাই, আবদ্ধ ইলেকট্রনের শক্তি সর্বদা মুক্ত বা ফ্রি ইলেকট্রনের শক্তির চেয়ে কম হয়। রাইট? আশা করছি জিনিসটা ক্লিয়ার হচ্ছে। চলো। এরপরে আমাদের শুরু হচ্ছে একদম লাস্ট পস্টুলেট, সিক্স পস্টুলেট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাকচুয়ালি এটা বোঝার জন্য আমাকে যে এনার্জির যে, এরপরে আমরা কি করবো অ্যাকচুয়ালি ধীরে 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 এই সমস্ত যে অরবিটগুলো আমরা পড়লাম, এদের বিভিন্ন রকম যে ফ্যাক্টর, সেগুলো আমরা দেখবো। যে ইলেকট্রনটি এই যে অরবিটের চারদিকে ঘুরছে, অরবিটটা রেডিয়াস কি, ইলেকট্রন কি স্পিডে ঘুরছে অরবিটটার চারদিকে, বা তোমার এই যে অরবিটগুলো এনার্জি যেটা আমি বললাম, এই -13.6 এ জিরো, এই ভ্যালুগুলো আসছে কিভাবে, সেটার আমরা ফর্মুলা বগেরা সবকিছু ডিটেলে চর্চা করবো ধীরে ধীরে। তো এই চর্চা থেকে একটা স্টেটমেন্ট যেটা বোর্ডের পস্টুলেট উঠে আসে, সেটা হচ্ছে এই যে দুটো কনজিকিউটিভ লেভেল, মানে দুটি পরপর দুটো শক্তিস্তর, E2 E1, E3 E2, এরকম ভাবে পরপর বাড়তে থাকবে না। এন ইকুয়াল টু 1 এর জন্য E1, এন ইকুয়াল টু 2 এর জন্য E2, এর হচ্ছে E1, এর হচ্ছে E2, এরকম ভাবে জিনিসগুলো বাড়তে থাকবে। তো ব্যাপারটা কি হচ্ছে, যত আমরা ধীরে 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 এগিয়ে এগিয়ে যেতে থাকবো, এই যে এদের মধ্যেকার যে গ্যাপটা ধীরে 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 সেটা কম হতে থাকে। E2 মাইনাস E1 এর যে গ্যাপ, সেটা থেকে যেটা E3 মাইনাস E2 গ্যাপ, সেটা ধীরে ধীরে কম হতে থাকছে। E3 মাইনাস E2 গ্যাপটা আরো কম, E4 মাইনাস E2 গ্যাপটা আরো কম। তো এই গ্যাপটা ধীরে ধীরে প্রথমে এতটা ছিল, তারপরে সেটা এতটা হয়ে যাবে, তারপরে এতটা হয়ে যাবে, এরকম করে ধীরে 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 গ্যাপটা কম হতে হতে একসময় সেটা জিরো টাচ করে যাবে। তো সেটা কিভাবে হচ্ছে, সেটা প্রপারলি ভ্যালু দিয়ে আমরা যখন ডিটেলে আমরা যখন এনার্জি সেকশনটা পড়বো তখন আমরা বলবো। আপাতত এটা মাথায় রেখো, যত আমাদের অরবিট নাম্বার বাড়তে থাকছে, পরপর দুটি কনজিকিউটিভ এনার্জি লেভেলের যে গ্যাপ, সেটা ধীরে 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 কম হতে 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 একসময় সেটা জিরো টাচ করে যাচ্ছে, বা সেটা একদমই নেয়ার অ্যাবাউট জিরো হয়ে যাচ্ছে, এটা বলা যেতে পারে বেটার। ঠিক? আশা করছি জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এটা আমরা আরো ডিটেলে এটা নিয়ে চর্চা করবো যখন আমরা এনার্জি সেকশনটা পড়বো। ওকে। চল, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে রেডিয়াস, যেটা আমি এখনই বলছিলাম তোমাদের। যে এই যে বোর, আমাদের ইলেকট্রনগুলি বোরের যে রেডিয়াস, স্পেসিফিক্যালি বোর তো অ্যাকচুয়ালি বলেছে যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলি রেডিয়াসের চারদিকে ঘুরছে, এক একটি অরবিটের চারদিকে। তো সেই অরবিটগুলি আমাদের রেডিয়াস কি হবে? ঠিক আছে। এই অরবিটগুলির আমাদের রেডিয়াস কি হবে? তো সেটা বার করার জন্য একটা বড় ডেরিভেশন সে করেছে। তো সেই ডেরিভেশনটা আমাদের যেই ওরিয়েন্টেড নয় ভাই। তো ডেরিভেশন যেইতে জিজ্ঞেস করবে না তোমাকে। তো তোমার এই ফর্মুলাটা ডিরাইভ করে আমরা পাই, বাট এই ফর্মুলাটা মনে রাখা খুবই ডিফিকাল্ট, এত বড় ফর্মুলা দেখতে পাচ্ছ। তো সেটাকে আমরা শর্টকাট করে এই ফর্মুলাটি তোমাদেরকে মনে রাখতে হবে। যেটুকু আমি বলবো তোমাদেরকে বাস সেইটুকুই মনে রাখতে হবে, তার চেয়ে বেশি কিছু মনে রাখতে হবে না। কেননা মনে রাখার অনেক জিনিস আছে জীবনে, অনেক কিছু চলছে, আমাদের অনেক কিছু ঘটনা চলছে। তো ফালতু ফালতু সব জিনিস মনে রেখে লাভ নেই। আমি যতটুকু বলবো বাস ততটুকু মনে রেখো, ওতেই তোমাদের কাজ হয়ে যাবে। তো এই ফর্মুলাটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে এই ভ্যালুটা একটু মনে রাখতে হবে, 0.529, বা এটাকে 0.53 তোমরা মনে রাখতে পারো। N² বাই জেড, এখানে এন আর জেড আমাদের কি, এন হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা দেখলাম। এটা হচ্ছে n = 1 অরবিট, এরকম n = 2 3 4, এগুলো তোমাদেরকে কোশ্চেনে দেওয়া থাকবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলে এদেরকে। ঠিক আছে, অরবিট নাম্বার বলতে পারি। আর জেড হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার বা পরমাণু সংখ্যা। ঠিক আছে। আর এই যে 0.529, এটাকে আমরা A0 বলে একটা কনসিডার করি, কারণ এই ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে আমরা 0.53ও তোমরা লিখতে পারো। তো এটার ভ্যালু হচ্ছে অ্যাংস্ট্রমে লিখতে হবে, অ্যাংস্ট্রম বলে এটা। এবার এই যে ইউনিটসগুলি, সেগুলো তোমরা কি ঠিকঠাক জানো? যে এই ফর্মুলাটি তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এটা থ্রুতে আমরা বিভিন্ন রকম এখন কোশ্চেন সলভ করবো। তো সেটা তোমরা তখন তোমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তো তার আগে তোমাদেরকে আরো কিছু জিনিস আমি একটু বলে দিই। এই যে অ্যাংস্ট্রমের ব্যাপারটা, তাই না? এরকম কি কি হয় আমাদের? অ্যাকচুয়ালি এই যে অ্যাংস্ট্রম, এক অ্যাংস্ট্রম ইকুয়াল টু হয় 10⁻⁻10 মিটার। ঠিক আছে। এক ন্যানোমিটার ইকুয়াল টু কত হয়? 10⁻⁹ মিটার। এক মাইক্রোমিটার ইকুয়াল টু কত হয়? 10⁻⁶ মিটার। এক পিকোমিটার ইকুয়াল টু কি হয়? 10⁻⁻মিটার। এক ফেমটোমিটার ইকুয়াল টু কি হয়? 10⁻⁻15 মিটার। তো এই জিনিসটা তোমরা একটু নোট ডাউন করে নাও, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কেননা তোমাদেরকে ইউনিট কনভার্সন করতে হবে, কখনো মিটার কখনো অ্যাংস্ট্রম। তো সবসময় মনে রাখো, এই ফর্মুলাটা যখন তুমি ইউজ করছো তখন তোমাদের ভ্যালু অলওয়েজ অ্যাংস্ট্রমে বেরোবে। তো কোশ্চেনে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে মিটারে, তখন তোমাদেরকে সেটাকে মিটারে কনভার্ট করতে হবে, জাস্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আশা করছি জিনিসটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে। চলো, আমরা এগিয়ে যাই। এবার আমাদেরকে এটাকে নোট ডাউন করে নাও। আমরা এগিয়ে যাই এরপর আমাদের নেক্সট টপিক থেকে। এবার এটার উপরে কিছু আমরা কোশ্চেন ডিসকাস করি। যেমন আমাদের এই ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে।
এটা আমাদের একটা প্রিভিয়াস ইয়ার যেই মেন্সের দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদেরকে কি জিজ্ঞেস করছে, দ্য রেশিও, দ্যাট মিনস যে ব্যাসার্ধের অনুপাত কার কার, ফিফথ অরবিট অফ লিথিয়াম 2+ আর হিলিয়াম 2+। তো আমাদেরকে জিজ্ঞেস করছে Rli 2+ বাই R হিলিয়াম 2+, এই রেশিও আমাদেরকে জিজ্ঞেস করছে। তো রেশিওতে আমাদের কি কি আসছে, 0.53 n² বাই জেড, তার নিচে 0.53 n² বাই জেড, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে চলে আসবে 0.53, উপরে লিথিয়ামের পার্টটা পুরো লিখবো। তো লিথিয়ামের ক্ষেত্রে আমাদের দেখো এন এর ভ্যালু তো দুজনের ক্ষেত্রে সেম, তাই না, দুজনের ক্ষেত্রে এন এর ভ্যালু 5 ইউজ করতে বলছে। আর শুধু জেড এর ভ্যালু, লিথিয়ামের ক্ষেত্রে জেড এর ভ্যালু কি 3, হিলিয়ামের ক্ষেত্রে জেড এর ভ্যালু কি হচ্ছে 2, তাই না? যদি তাই হয় তো এখানে কি হয়ে যাবে, প্রথমটার ক্ষেত্রে 5² বাই 3 ডিভাইড বাই 0.53 × 5² বাই 2। ক্লিয়ার? তো যদি তাই হয় তো এই দুটি টার্ম আমরা এখান থেকে এরকম এরকম করে কেটে দিতে পারি, তাহলে আমাদের যে ভ্যালু চলে আসবে সেটা হচ্ছে 3/2। আচ্ছা করছি, এটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের? তো 3/2 হলে আমাদের এই অ্যান্সার চলে আসবে। খুবই সহজ, এরকমই বেসিক বেসিক তোমাদের কোশ্চেন আসবে, খুব বেশি ডিফিকাল্ট এই টপিকটা থেকে কোশ্চেন আসে না। আর এক একটা কোশ্চেন এরকম ডিরেক্ট ফর্মুলা বেসড আসে। এই চ্যাপ্টারটা একটু খুবই একটা আসান চ্যাপ্টার, যদি তুমি সেটা ভালোভাবে বুঝতে পারো, একদম ক্লিয়ারলি ভাবে জিনিসটা তোমার একদম, আর তুমি কোনোদিন ভুলবে না। বাস এরকম ভাবে আমার সাথে সাথে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে ভাই। কি 20-25 মিনিটে দাদা ভিডিওটা তোমাদেরকে দিচ্ছে, তো সেটা তোমাদেরকে ধীরে 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 প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদেরকে কভার আপ করতে হবে, তাহলে তোমাদের অ্যাট দ্য এন্ড কোনো প্রকার সমস্যা সৃষ্টি হবে না। ঠিক আছে? আশা করছি এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, এটাকে নোট ডাউন করে নিও, আমরা এগিয়ে চাই আমাদের নেক্সট কোশ্চেনের দিকে। চলো, এটা সলিউশন আমি এখানে করেও দিয়েছি, তোমরা যদি চাও এই পিডিএফটা আমি আপলোড করে দিই, তোমরা কমেন্টে আমাকে লেখো, আমি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? চলো, তো তোমাদের স্ক্রিনে চলে এসেছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নটি ভালো করে পড়ো, এখানে তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বোর্ডস মডেল আমাদের কোন স্টেটমেন্ট ইনকারেক্ট। সবচেয়ে বড় ফাঁদ এটাই, তোমাদের সমস্যা কোথায় হবে, তোমরা কোশ্চেনটা পড়বে, তোমরা দেখবে খুবই সহজ কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমরা ঘরে করে এসেছি, কিন্তু সমস্যা কোথায়, তোমরা কোশ্চেনটা ঠিক করে তাড়াহুড়োর জন্য পড়বে না। এই কারেক্ট ইনকারেক্ট এই ওয়ার্ডটাই আমাদেরকে সমস্যাতে ফেলে দেয়। আমরা কারেক্ট দেখে ফার্স্ট অপশনটা দেখবো, এরকম তোমাদেরকে অপশনে দিয়ে দেবে ফার্স্ট অপশনটা ঠিক তোমাদের, তো তোমরা ওটাকে অপশন মার্ক করে দিয়ে চলে আসবে। কিন্তু তোমাদের ঘটনাটা কি হবে, তোমাদেরকে ইনকারেক্ট জিজ্ঞেস করেছে, তো তোমাদেরকে চারটে অপশনই ভালোভাবে পড়ে দেখতে হবে, কোশ্চেনটা ফার্স্ট অফ অল ভালোভাবে রিড করতে হবে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা আগেরটার মতনই তোমাদেরকে সলভ করতে হবে। ভালোভাবে কোশ্চেনটা দেখো, স্টেটমেন্টগুলো সিম্পলি আছে, রেডিয়াস অফ ফোর্থ অরবিট হবে 4 টাইমস অফ দ্য সেকেন্ড অরবিট, কার জন্য, হাইড্রোজেন অ্যাটমের জন্য, দ্যাট ইজ z = 1। এটাকে ভিডিওটাকে 2 মিনিট পজ করো, নিজের এটাকে ট্রাই করো, কেননা প্রত্যেকবার পরীক্ষায় কোশ্চেন তোমাদেরকে নতুনই ফেস করতে হবে, কনসেপ্ট সেম থাকবে বাট কোশ্চেন আলাদা আলাদা ফেস করতে হবে, তো তোমরা এটাকে ভাবো, একটু চিন্তা করো, দেন সলভ করবে। ঠিক আছে? একটু ভিডিওটাকে পজ করে ট্রাই করো, দেন তোমরা এই সলিউশনটা ভালো করে দেখো। ঠিক আছে? চলো, এবার এটা কিভাবে আমরা সলভ করবো, তো এটাকে আমরা, তোমরা সিম্পলি যে ফর্মুলাটা ছিল আমাদের Rn = 0.53 n² বাই জেড, এই ফর্মুলা থেকে ডিরেক্ট করতে পারো, কিন্তু দেখো জেড এর ভ্যালু তো সেম, যে সেম আছে তাকে নিয়ে ছেড়খানি করার আমাদের কোনো দরকারই নেই, সে তো আমাদের কোনো কাজে লাগবে না। যে চেঞ্জ হচ্ছে এখানে, চেঞ্জ কি হচ্ছে, আমাদের অরবিট নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, তো অরবিট নাম্বারের উপরেই আমরা মেন ফোকাস করবো। তো এই ফর্মুলাটিকে আমরা লিখতে পারি Rn ভ্যারিজেস n² লিখতে পারি, এইটুকুতে আমাদের কাজ হয়ে যাবে, রাইট? তো ঘটনাটা কি হবে তোমাদের, আমাদেরকে এই টাইমস বার করার জন্য আমরা কি করতে পারি, তো স্টার্টিং এ দেখো ফোর্থ অরবিট বলেছে না, তো 4² ডিভাইড বাই 2² যদি আমরা ভাবি Rn এর ভ্যারিজেসে, তো Rn এর যেটা তোমার Rn এর রেশিও, সেটাই তো 4² বাই 2² এর রেশিও, কেননা জেড এর ভ্যালু সেম, তো এটা হয়ে যাবে 16/4। দ্যাট মিনস দেখো তোমাদের 4 চলে এলো। নিচেটার ক্ষেত্রে কি আসছে তোমাদের, অষ্টম অরবিট, যে 8 অরবিট, তো 8² ডিভাইড বাই আমাদের 4²। তো এখানেও ঘটনা কি হচ্ছে, 64/16, এখানেও 4 চলে এলো, এই দুটোতে কোনো সমস্যা নেই আমাদের। এর পরেরটা দেখো তোমাদের কি হচ্ছে, 6th অরবিট, 6² বাই 4²। হ্যাঁ, এটা দেখো, এটা কি তোমাদের কত বলেছে, 3 গুণ, 3 গুণ কি হচ্ছে এটা, এটা যদি আমি এখানে 16 করি কি হবে, 3 × 16 কত হয়, 48। তো এটা তো আমাদের হচ্ছে না, তাই না? তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তো এরকম কিছু চলে আসবে, 4×4 = 16, 4×9 = 36, 9×4 সামথিং কিছু চলে আসছে আমাদের, তাই না? তো সামথিং কিছু আমাদের এটা চলে আসবে তোমার 4×2 = 8, তো 1 0, তো এরকম কিছু 2.25 এরকম কিছু একটা আমাদের ভ্যালু চলে আসছে, তাই না? তো পয়েন্টে তো ভ্যালু হবে না ভাই, এখানে আমাদের 3 বলেছে, তো অ্যাট দ্য এন্ড এই অপশনটা আমাদের হচ্ছে না, তাই না? এরপরে আমাদের নেক্সট অপশনটা আমরা চেক করে নিচ্ছি, তার মানে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি যে আমাদের সি অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি, থার্ড অরবিট বলেছে আর ফার্স্ট অরবিট, থার্ড অরবিট আমাদের কি হচ্ছে, 3² ডিভাইড বাই 1², তাই না? তো 9 গুণই হচ্ছে আমাদের, কোনো সমস্যা এখানে নেই, এটাও ঠিক। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, সি, কেননা এটাই হচ্ছে আমাদের ইনকারেক্ট। কারণ এখানে বুঝতে পারলেন, আমরা দুটো রেডিয়াসকে নিলাম, 6² 36, আর 4² আমাদের হয়ে গেল 16। জাস্ট সিম্পলি আমরা করলাম 4×9 = 36, 4×4 = 16, তো 9×4, 9×4 তো আমাদের এখানে 4×2 = 8, 1 0, তো 4×2 = 8 আবার এলো পয়েন্টের পর, তারপরে 2 0, তো 4×5 = 20, 2.25 আমাদের চলে এলো। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো কিভাবে আমাদেরকে এটা সলভ করতে হবে। চলো, আমরা এগিয়ে যাই এরপরে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্টের দিকে। ঠিক আছে? চলো।
ঘটনাটা হচ্ছে, আমরা এতক্ষণ পড়লাম রেডিয়াস, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলি কিভাবে ঘুরছে। এবার আমরা দেখবো যে এই যে নিউক্লিয়াসের চারদিকে আমাদের ইলেকট্রনগুলি ঘুরছে, সেই ইলেকট্রনগুলির স্পিড কি। ঠিক আছে, স্পিড আমাদেরকে দেখতে হবে কত স্পিডে সে ঘুরে যাচ্ছে। তো সেটারও স্পিডেরও একটা বড় ডেরিভেশন আছে, সেটা থ্রুতেই বড় মতন ফর্মুলাটা পাবো, সেটা থেকে শর্টকাট করে আমরা কি মনে রাখবো, আমরা বাস এই ফর্মুলাটি তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন আগে তোমাদেরকে বললাম সেরকম এখানে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, 2.18 ইন্টু 10⁶ Z/n। এখানে এটার ভ্যালু হবে মিটার পার সেকেন্ড। তো ভেলোসিটির ইউনিট কি হয়, মিটার পার সেকেন্ডই তো হবে না ভাই, কেননা ভেলোসিটি মানে কি, ডিস্টেন্স বাই টাইম, তাই না? কতটা পথ তুমি অতিক্রম করছো ডিভাইড বাই সেটা সময়। তো সেটাই, ডিস্টেন্সের ইউনিট কি মিটার, আর টাইমের ইউনিট কি সেকেন্ড। সেকেন্ড যখন উপরে চলে যাবে তখন মিটার পার সেকেন্ড হয়ে যাবে, সেকেন্ড ইনভার্স সেটাকে লিখতে পারি আমরা, তাই না? তো ভেলোসিটি ইউনিট কি চলে আসবে মিটার পার সেকেন্ড, বা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, বাকি আর এত কিছু তোমাদের এখানে বিশেষ কিছু মাথায় রাখার প্রয়োজন নেই। জেড এর ভ্যালু তোমরা জানো, জেড মানে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, আর এন মানে হচ্ছে তোমাদের এটা, এখানে তোমাদেরকে এই ভ্যালুটা মনে রাখতে হবে, 2.18 × 10⁶। ঠিক আছে, চলো এরপরে এটার উপরে আমরা কিছু কোশ্চেন সলভ করি। আর এই যে ডেরিভেশনের কথাগুলো চলছে, ডেরিভেশনগুলো আমি প্রপারলি আমার যখন বোর্ডের আমি সিরিজ স্টার্ট করবো সেখানে ডিটেলে তোমাদেরকে সেটা নিয়ে চর্চা করবো। ঠিক আছে, আর আমি আমার অনলাইন ব্যাচ শুরু করতে চলেছি খুব শীঘ্র, তো তোমরা যারা যারা এনরোল করতে চাও সেই ব্যাচে এনরোল করতে পারো। ঠিক আছে, ডিসক্রিপশনে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, বা আমার কমেন্টরি সেকশনে আমার পোস্টারও অলরেডি আপলোডেড আছে, সেখানে গুগল ফর্মের লিঙ্ক আছে, সেটাতে তোমরা ক্লিক করে রেজিস্টার করতে পারো। ঠিক আছে, চলো এরপরে আমরা চলে আসি আমাদের যেটা কোশ্চেন নাম্বার 3। এখানে ঘটনাটা কি হচ্ছে, দেখো তোমাদেরকে কি জিজ্ঞেস করছে, দ্য স্পিড অফ এন ইলেকট্রন ইন বোরস ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। বোরের বেগ কি হবে, যে বোরের কক্ষপথে যখন আমাদের ইলেকট্রনটা ঘুরছে, তখন প্রথম বোরের কক্ষপথে ফার্স্ট, তখন তার স্পিড কি হবে। তো সিম্পলি আমরা আগে ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, তো ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, আমাদের যেটা ভেলোসিটি, ভিএন, তাই না? ভেলোসিটি আমাদের ভিএন, সেটার ফর্মুলা কি হবে, 2.18 × 10⁶ এই ভ্যালুটা মনে রাখতে হবে। তারপরে আমাদের কি ছিল, Z/n, তাই না? তো এখানে দেখো হাইড্রোজেনের জন্য বলেছে, তো Z = 1, ফার্স্ট বোর অরবিট, দ্যাট মিনস n = 1। তো আমাদের যে ভ্যালুটা চলে আসবে সেটা প্রপারলি চলে আসবে 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড, কারণ এই দুটো ভ্যালু হচ্ছে 1 1। তোমাদের কোনো ফারাক পড়বে না, তো অ্যান্সার হচ্ছে খুব সহজ। এরকম ভাবে তোমাদের অন্যান্য অ্যাটম চেঞ্জ করে দিতে পারে, কখনো লিথিয়াম 2+ দিয়ে দিল, তখন তোমাদের জাস্ট জেড এর ভ্যালু তোমাদেরকে চেঞ্জ করতে হবে 3 করে দিতে হবে, দেন সমস্ত কিছু ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? ওকে, চলো এটাকে নোট ডাউন করে নাও। এরপর আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট কোশ্চেনের দিকে। এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে এখানে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো এখানে তোমাদেরকে কি ক্যালকুলেট করতে বলছে, ভেলোসিটি অফ ইলেকট্রন ইন থার্ড বোর অরবিট, বোরের তৃতীয় অরবিট হাইড্রোজেন অ্যাটমের জন্য। এই সমস্ত কিন্তু গুলো কিন্তু এক একটা প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তো এগুলো করতে পারছো, তার মানে তোমাদের এখানে কনফিডেন্সও বিল্ড হবে যে ভাই আমি যা পড়ছি সেটা থেকে আমাদের পরীক্ষার কোশ্চেনও ধীরে ধীরে সলভ হতে থাকছে। ঠিক আছে, আমাদের এই সিরিজটা কমপ্লিটলি এইভাবেই আমরা কভার আপ করবো, প্রত্যেকটা চ্যাপ্টার তার থিওরি পড়বো কিছুটা, তারপরে সেটা কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, চলো। তো এটার আমরা কিভাবে ক্যালকুলেট করবো, এটাকে ভিডিওটাকে 2 মিনিট পজ করো, সেটাকে নিজে ট্রাই করো কিভাবে করবো, যেমন আগেরটা করলাম ঠিক সেরকম ভাবে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, ট্রাই করো। দেখো এটাকে আমরা কিভাবে সলভ করবো, এটার জন্য আমরা কি করব, ভিএন আমাদের এখানে যে এন এর ভ্যালু আমাদের কি দিয়েছে 3, আর হাইড্রোজেন অ্যাটমের জন্য জেড এর ভ্যালু হচ্ছে 1। তার মানে এটাকে আমরা লিখতে পারি V3 ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, 2.18 × 10⁶, যেটা আমাদের ভ্যালুটা ছিল, ইন্টু Z/n। তো এখানে জেড এর ভ্যালু আমরা কি বসাবো 1, এন এর ভ্যালু কি বসাবো 3। যদি এটাকে ক্যালকুলেট করি তো দেখো 21 আছে, তো 3 দিয়ে ডিভাইড করলে আমাদের চলে আসবে কিছু 7 এর আশপাশে কিছু একটা ভ্যালু আসবে, 3 7 21। তো সাথে তো একটাই অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে, তো সেই থ্রুতে আমরা বলতে পারি যে এইটা আমাদের অ্যান্সার। তো একটু তোমাদেরকে গেস ওয়ার্ক ইউজ করতে হবে, কারণ অপশন দেখো অনেক দূরে দূরে আছে, হালকা সা এটা মনে হবে এত বড় ভ্যালু আছে, এটাকে ডিভাইড করতে হবে আমাকে। জাস্ট বেসিক প্রথম ডিজিটটা দেখো, 3 দিয়ে যদি ডিভাইড করি 21 আছে, তো 3 7 21, আর এখানে দেখো 10⁵ আছে, দ্যাট মিনস একটা 10-এর হেরফের হচ্ছে এদিক ওদিক। সেটা থেকে তোমরা একটা গেস ওয়ার্ক করতে পারবে, এবার যদি খুব কাছাকাছি অপশন থাকে তখন পুরোটা তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো অপশন এলিমিনেশন হচ্ছে একটা অনেক বড় অস্ত্র আমাদের এইসব কম্পিটিটিভ এক্সাম। তো অপশন এলিমিনেশন অনেক মাথায় রেখো, কি আমাদেরকে অ্যাটলিস্ট একটা দুটো অপশন প্রথমে এলিমিনেট করে দিতে হবে। কিভাবে সেটাকে করবো, ধীরে 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 যত আমরা চর্চায় থাকবো আমি তোমাদেরকে ট্রিক্স ধীরে ধীরে শেখাতে থাকবো, কিভাবে তোমাদেরকে কোশ্চেন অ্যাটেম্প করতে হবে শর্টকাট পদ্ধতিতে। ঠিক আছে, প্রথমে লং ডিটেল মেথড দেখবো, তারপরে সেটা শর্টকাট আমরা চর্চা করবো। ঠিক আছে, চল আশা করছি এটা বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। আর এটার সলিউশন তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো থ্যাংক ইউ এতদূর তুমি স্টে করেছো বলে। এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, যেখানে আমরা এই সিরিজটিকে আরো কন্টিনিউ করবো অ্যাটমিক স্ট্রাকচারের উপরে। ওকে, চল ভালো থেকো, গুড ডে।